এই কঠিন টপিকটা আজকে একদম পানির মতো সহজ হয়ে যাবে যদি আপনারা আজকে এই ভিডিওটা না টেনে টেনে দেখেন। ভিডিওটা যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করছি এই কঠিন টপিকটা আজকে থেকে আপনাকে আর স্কিপ করা লাগবে না। তো আপনারা যারা প্রকৃতি প্রত্যয়, আশা করছি এর থেকে সহজ ক্লাস ইউটিউবে পাবেন না। আজকের ক্লাসটা আসলে দেখার পরে আসলে বুঝতে পারবেন কতটা সহজ ক্লাস। তো প্রকৃতি এবং প্রত্যয়, প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে শব্দের মূল বা ক্ষুদ্রতম অংশ। শব্দের মূল বা ক্ষুদ্রতম অংশ। আচ্ছা, প্রত্যয় কি? প্রত্যয় হচ্ছে প্রকৃতির সঙ্গে যুক্ত অংশ। প্রকৃতির সঙ্গে যুক্ত অংশ আগে আমরা সহজভাবে শিখব। শুরুতে এসেই যদি আমি আপনাকে ব্যতিক্রমটা বলে দিই তাহলে আপনার এই জিনিসটা কঠিন লাগবে। তো সহজভাবে বোঝার জন্য যেটা বলা লাগে আমি সেটাই বলছি, যে প্রকৃতির সঙ্গে যুক্ত অংশকে প্রত্যয় বলে এবং শব্দের মূল বা ক্ষুদ্রতম অংশ হচ্ছে প্রকৃতি। তাহলে আমরা আপাতত এইটুকু জেনে রাখবো যে শব্দের ক্ষুদ্রতম অংশকে বলে প্রকৃতি, আর প্রকৃতির সঙ্গে যেটুকু অংশ যুক্ত থাকে সেটাকে বলে প্রত্যয়। এখানে আমরা জেনে রাখবো যে প্রত্যয়ের কোনো অর্থ নেই, অর্থাৎ প্রকৃতির সঙ্গে যে অংশগুলো যুক্ত থাকে এই অংশগুলোকে বলা হয় প্রত্যয়, এবং এই প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ থাকে না। নিজস্ব কোনো অর্থই থাকে না। তবে প্রত্যয় যুক্ত হওয়ার পরে অনেক শব্দের অর্থ ও শ্রেণী পরিচয় বদলে যায়। অর্থাৎ প্রত্যয় যুক্ত হওয়ার পরে শব্দটা অনেক সময় তার অর্থ এবং শ্রেণী পরিচয়টা অনেক সময় বদলে যেতে পারে। তো প্রকৃতি কয় প্রকার? প্রকৃতি হচ্ছে দুই প্রকার, নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। আবারও বলছি, প্রকৃতি জিনিসটা কি? প্রকৃতি হচ্ছে শব্দের মূল বা ক্ষুদ্রতম অংশ। তাহলে প্রকৃতি কয় প্রকার? দুই প্রকার, নাম প্রকৃতি আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। তাহলে নাম প্রকৃতি কি জিনিস? নাম প্রকৃতি হচ্ছে নাম শব্দের মূল, কারণ প্রকৃতি শব্দের অর্থই তো হচ্ছে শব্দের মূল। তাহলে নাম প্রকৃতি মানে হচ্ছে নাম শব্দের মূল, আর ক্রিয়া প্রকৃতি মানে হচ্ছে ক্রিয়া শব্দের মূল। নাম প্রকৃতি হচ্ছে নাম শব্দের মূল, আর ক্রিয়া প্রকৃতি হচ্ছে ক্রিয়া শব্দের মূল। মানে সহজভাবে বোঝাচ্ছি আমি, কি এটাকে কঠিনভাবে বোঝাতে গেলে তো আপনি বুঝবেন না। নাম প্রকৃতি হচ্ছে নাম শব্দের মূল, মানে যে নাম শব্দ কি আসলে যেটা ক্রিয়া নয়, ক্রিয়া যেটা নয় সেটাই নাম শব্দ। হ্যাঁ, আর যতগুলো ক্রিয়া রয়েছে ওই ক্রিয়া শব্দের মূলটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, আর নাম শব্দের মূল হচ্ছে নাম প্রকৃতি। ওকে, তাহলে দেখেন, নাম প্রকৃতি হচ্ছে নাম শব্দের মূল অংশ, আর ক্রিয়া প্রকৃতি হচ্ছে ক্রিয়া শব্দের মূল অংশ। ওকে, এখন দেখেন প্রত্যয় কী জিনিস। আমরা প্রকৃতি কিন্তু পেয়ে গেছিলাম। প্রকৃতি কী জিনিস? শব্দের মূল। শব্দের মূল, ওই শব্দের মূলের সঙ্গে যে এক্সট্রা অংশটা যুক্ত থাকে সেটাকে বলা হয় প্রত্যয়। সেই এক্সট্রা অংশের এখন আমরা প্রকারভেদে চলে আসব। এতক্ষণ আমরা শব্দের মূলের প্রকারভেদ পড়লাম। শব্দের মূল প্রকৃতি হচ্ছে দুই প্রকার, নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। এখন ওই শব্দের মূলে অংশের সাথে আর যে এক্সট্রা অংশটা যুক্ত থাকে সেটাকে বলা হয় প্রত্যয়। সেই প্রত্যয় হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, একটা হচ্ছে কৃত প্রত্যয়। আচ্ছা, এখন তদ্ধিত প্রত্যয় আর কৃত প্রত্যয় জিনিসটা কি? একটু আগে আমরা পড়ে আসলাম না যে প্রকৃতি হচ্ছে দুই প্রকার, নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। আচ্ছা, তো এই যে ক্রিয়া প্রকৃতি ছিল, ক্রিয়া প্রকৃতি মানে কি? ক্রিয়া শব্দের মূল। এই ক্রিয়া প্রকৃতির সাথে নিশ্চয়ই কোনো না কোনো একটা অংশ যুক্ত থাকে, সেই যুক্ত অংশটাকেই বলা হচ্ছে আসলে কৃত প্রত্যয়। এটা কোনো কঠিন বিষয় না। ক্রিয়া প্রকৃতির সঙ্গে যুক্ত অংশকে বলা হয় কৃত প্রত্যয়, আর ক্রিয়া প্রকৃতি ছাড়া যে নাম প্রকৃতি আছে ওই নাম প্রকৃতির সঙ্গে যুক্ত অংশটাকে বলা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, আবারও তাহলে হাইলাইট করি, প্রকৃতি হচ্ছে শব্দের মূল, আর ওই শব্দের মূলের সাথে যে এক্সট্রা অংশটা যুক্ত থাকে সেটাকে বলা হয় প্রত্যয়। প্রকৃতি হচ্ছে দুই প্রকার, নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। আর প্রত্যয় কয় প্রকার? দুই প্রকার, তদ্ধিত প্রত্যয়, কৃত প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে অংশটা যুক্ত থাকে সেটাকে বলা হচ্ছে কৃত প্রত্যয়, আর নাম প্রকৃতির সঙ্গে যে অংশটা যুক্ত থাকে সেটাকে বলা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। খুবই সহজ জিনিস। এখন যারা যারা এক্সপার্ট আছে, অনেক শিক্ষকও আমার ক্লাস করে, তো তারা আসলে এখন আমাকে প্রশ্ন করতে পারে যে আসলে অনেক শব্দ তো দেখে বোঝাই যায় না যে কোনটা ক্রিয়া আর কোনটা অক্রিয়া, মানে কোনটা ক্রিয়া নয়। তো ক্রিয়া যদি বোঝা না যায় সেটার ব্যাপার আমরা পরে বলতেছি। আপাতত আমরা বেসিকটা এভাবে শিখব। কোনটা শব্দ ক্রিয়া বোঝা যাচ্ছে না সে ব্যাপারে আমরা পরে শিখব। শুরুতে এসেই তো সব কিছু শেখা যাবে না। তো এখানে আমি দুইটা করে উদাহরণ দিয়েছি, এই উদাহরণগুলো দিয়ে আমি আরেকটু বিষয়টা ক্লিয়ার করে দিব। দেখেন, আমার হাতল, এই হাতল শব্দটা, এটাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে পাবো হাত যোগ ল। হাতটা হচ্ছে মূল শব্দ, এর সঙ্গে যুক্ত হয়েছে ল।
তো এই যে হাত শব্দটা, এই হাত শব্দটা কিন্তু কোনো ক্রিয়া না, এবং এটা আসলে ভবিষ্যতে ক্রিয়া হওয়ার কোনো সম্ভাবনাও নাই। ইভেন এটা যে ক্রিয়া নয় এই ব্যাপারে আমরা 100% কনফার্ম, এটা একটা পূর্ণ অর্থপূর্ণ একটা শব্দ। তো যেহেতু এটা ক্রিয়া না, তাহলে এটা ক্রিয়া প্রকৃতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো ক্রিয়া প্রকৃতি যদি না হয় তাহলে কী প্রকৃতি হবে? নাম প্রকৃতি হবে। আর নাম প্রকৃতির সঙ্গে যে অংশটা যুক্ত থাকে সেটাকে বলা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। ওকে, আবার দেখেন ফুলেল, ফুলেলকে ভাঙলে আমরা পাই ফুল যোগ এল। আচ্ছা, এখন দেখেন এই ফুল শব্দটা, এটা আমরা দেখেই বুঝতেছি যে এটা কোনো দিক থেকে ক্রিয়া হওয়ার সম্ভাবনা নাই। ইভেন এই ফুল শব্দটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি, যেটা আমরা ব্যবহার করে থাকি একটা নাউন হিসাবে, এবং এটা একটা অর্থপূর্ণ একটা শব্দ, একটা পূর্ণাঙ্গ একটা অর্থ দিচ্ছে। সুতরাং আমরা এটাকে বলতে পারি যে এটা কোনো দিক থেকে ক্রিয়া বোঝাচ্ছে না, এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতির নয়। তাহলে কোন প্রকৃতি? নাম প্রকৃতি। আর নাম প্রকৃতির সঙ্গে যে অংশটা যুক্ত থাকবে সেটাকে বলা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। চলন্ত, এই চলন্ত শব্দটাকে যদি আমি ভাঙি তাহলে পাবো চল যোগ অন্ত, চল যোগ অন্ত। ওকে, তো এই চল শব্দটা দ্বারা শুরুতেই আমরা বুঝতে পারতেছি একটা ক্রিয়া বোঝাচ্ছে, ভার্ব টাইপে বোঝাচ্ছে, যে চল, চলতে বলতেছে। যদি এটা ক্রিয়া না বোঝাইতো তাহলে আমরা দেখতাম যে কোনো নাম বোঝাচ্ছে কিনা। আর যদি আমরা সেটাও না বুঝতে পারি, এমন একটা কঠিন জিনিস যেটা আমরা বুঝতেই পারতেছি না যে ক্রিয়া নাকি নাম, তো আমরা খেয়াল করবো যে এটা আসলে কোনো সঠিক অর্থ দিচ্ছে কিনা, বা মানে আমরা সচরাচর এটা ব্যবহার করি কিনা, মানে আমাদের কাছে সেটা পরিচিত কোনো শব্দ কিনা। অপরিচিত যেটা কঠিন টাইপ অফ কোনো কিছু হলে তখন আমরা বুঝবো যে না, এটা কোনো দিক থেকে নাম হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ঠিক আছে, সো চল দিয়ে আমরা প্রথমেই বুঝতেছি যে এটা হচ্ছে ক্রিয়া বোঝাচ্ছে। তো ক্রিয়া বোঝালে এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, আর ক্রিয়া প্রকৃতির সঙ্গে যুক্ত অংশটাকে বলা হচ্ছে কৃত প্রত্যয়। লিখিত, লিখিত, একইভাবে লিখ দিয়ে আমাকে লিখতে বলতেছে, সো এটা হচ্ছে আমাদের ক্রিয়া। আর যদি মনে হয় যে না ক্রিয়া নয়, তাহলে লিখ শব্দটা দিয়ে কোনোভাবে কি নাম বোঝায়, কোনোভাবে কি কোনো নাম বোঝায়, সেটাও বোঝায় না। আবার লিখ শব্দটা কি সচরাচর ব্যবহৃত হয় কোথাও? আমরা কি বলি যে লিখ? হ্যাঁ, গ্রামে হয়তো বা বলে থাকতে পারে যে তুই লিখ। হ্যাঁ, বাস্তবে সহজ মানে সাধারণ শুদ্ধ ভাষায় লিখ কথাটা তো আমরা ব্যবহার করছি না। তার মানে এটা কোনো ভাব থেকে কোনো দিক থেকে নাম হওয়ার সম্ভাবনা নাই, এটা হচ্ছে ক্রিয়া। আর যদি ক্রিয়া হয় তাহলে এই মূল অংশটাকে বলা হয় ক্রিয়া প্রকৃতি, আর ক্রিয়া প্রকৃতির সঙ্গে যুক্ত যে অংশ সেটাকে বলা হচ্ছে কৃত প্রত্যয়। ওকে, তাহলে এই জিনিসটা তো আমরা ক্লিয়ার হতে পারলাম যে নাম শব্দের মূলকে বলা হয় নাম প্রকৃতি, আর ক্রিয়া শব্দের মূলকে বলা হয় ক্রিয়া প্রকৃতি, আর ক্রিয়া প্রকৃতির সঙ্গে যুক্ত অংশকে বলা হয় কৃত প্রত্যয়, আর নাম শব্দের সঙ্গে যুক্ত অংশকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। ওকে, তাহলে আমরা প্রকৃতি কী জিনিস এবং প্রত্যয় কী জিনিস এটা আমরা জানলাম। ওকে, তো এখন প্রকৃতির জিনিসটা তো আমরা জেনেই ফেলেছি যে নাম শব্দের মূলকে বলা হয় নাম প্রকৃতি, ক্রিয়া শব্দের মূলকে বলা হয় ক্রিয়া প্রকৃতি। প্রকৃতির জিনিস মানে মেইন জিনিসটা আমরা বুঝেই ফেলেছি। এখন নাম প্রকৃতি পড়ার আসলে কোনো বিষয় নেই, কারণ নাম প্রকৃতি আমরা একটু চর্চা করলেই পেরে যাব। হাতল শব্দের মূল হাত, ফুলেল শব্দের মূল যে ফুল, মানে সাধারণত নাম শব্দগুলোর থেকে মূল শব্দ বের করা এতটা কঠিন কাজ না, যে কেউ দেখলেই বুঝতে পারে যে এটার মূল শব্দ কী। মূল সমস্যাটা হয় ক্রিয়া প্রকৃতি নির্ণয়ে। ক্রিয়া প্রকৃতি নির্ণয়ে একটু সমস্যা হয়, আর প্রত্যয় নির্ণয়ে সমস্যা হয়। ক্রিয়া প্রকৃতি কারণ হচ্ছে এই চলন্ত শব্দের মূল যে চল, লিখিত শব্দের মূল যে লিখ, এরকম আরও অনেক কিছু আছে কঠিন কঠিন, এইগুলো আমাদেরকে পড়তে হবে। যে কোন শব্দের মূল কি সেটা আমাকে একটু পড়ে পড়ে শিখতে হবে, আর প্রত্যয়গুলো আমাদেরকে পড়তে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে আমাদের পড়ার জিনিস হচ্ছে তিনটা। সেটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি আগে চিনতে হবে, তারপরে প্রত্যয়গুলো একটু চিনতে হবে। ওকে, তো তাহলে আমরা এখন প্রকৃতি চিনি। হ্যাঁ, প্রকৃতির মধ্যে আমরা পড়েছি যে নাম প্রকৃতি বের করাটা তেমন কোনো কঠিন কাজ নয়। মূল কঠিন কাজটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি বের করাটা, কারণ ক্রিয়া প্রকৃতি নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে শব্দগুলো পাবো সেই শব্দগুলোর মূল নির্ণয় করা আসলে অনেক কঠিন, এগুলো আমাদেরকে পড়তে হবে। এখানে যে টেক্সটটা দেখছেন আপনারা এখন স্ক্রিনশট নিয়ে রাখেন। হ্যাঁ, এটা হচ্ছে স্ক্রিনশট 1 2 3। ওকে, এখন আরেকটা স্ক্রিনশট নেন, এটা নেন 1 2 3। ওকে, তাহলে স্ক্রিনশট নিয়ে ফেললেন। ওকে, এখন এই যে শব্দগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনাকে পড়তে হবে। এই শব্দের মূল হচ্ছে এটা বচন, বাচ্য, উক্ত, উক্তি, এটার মূল হচ্ছে বচ। দর্শন, দৃশ্য, দর্শনীয়, দর্শক, দৃষ্ট, দ্রষ্টব্য, এই শব্দের মূল হচ্ছে দৃশ। এইভাবে আপনাকে পড়তে হবে। এটা আপনি 10-15 মিনিট পড়বেন, ঠিক হয়ে যাবে। বচন, বাচ্য, উক্ত, উক্তি, বচ, দর্শন, দৃশ্য, দর্শনীয়, দর্শক, দৃষ্ট, দ্রষ্টব্য, দৃশ। যাদের কাছে বাংলা ম্যাজিক বই আছে তারা তো বইয়ের এখানে প্রকৃতি প্রত্যয় টপিকটা বের করলেই পাবেন, আর যাদের কাছে নাই তারা হচ্ছে স্ক্রিনশট থেকেই পড়ে ফেলেন।
বচন বাচ্য উক্ত উক্তি বচ, দর্শন দৃশ্য দর্শনীয় দর্শক দৃষ্ট দ্রষ্টব্য দৃশ, শ্রবণ শ্রুতি শ্রুত শ্রবণীয় শ্রোতা শ্রু, গত গতি গমন গন্তব্য গম, এগুলো হচ্ছে শব্দের মূল। এই শব্দগুলোর মূল হচ্ছে এটা, এটা, এইটা। তো এই যে শব্দের মূলগুলো, এইগুলোতে দেখেন এই শব্দের মূলগুলো, এইগুলো দেখে আসলে কোনো দিক থেকে আমাদেরকে ক্রিয়া মনে হচ্ছে না, কিন্তু এগুলো দিয়ে আমরা কোনো অর্থপূর্ণ শব্দও মনে হচ্ছে না, মানে সচরাচর আমরা এটা ব্যবহারও করি না। কাউকে বলি না বচ, কাউকে বলি না দৃশ, কাউকে বলি না গম, এরকম আমরা বলি না। তো যেহেতু এটা নাম শব্দ বোঝাচ্ছে না বা নাম শব্দ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে এটা মনে রাখবেন যে এটা ক্রিয়া শব্দ বা ক্রিয়া প্রকৃতি। ঠিক আছে, সো এইভাবে আসলে আপনারা জিনিসটা মনে রাখবেন, তবে পড়তে হবে, কারণ প্রকৃতি প্রত্যয় শিখতে গেলে এগুলো আপনাকে জানতে হবে, কোন শব্দের মূল কি সেটা আপনাকে জানতে হবে। হ্যাঁ, এইভাবে আপনারা এগুলো পড়ে যাবেন, যে স্মরণ স্মরণীয় স্মারক শ্রী, যুদ্ধ যোদ্ধা যুধ, যুক্ত যুক্তি যোজি যোজন যুজ, স্রষ্টা সৃষ্ট সৃষ্টি সৃজন সৃজ, এইভাবে আপনারা পড়ে যাবেন এগুলো। হ্যাঁ, পূজা পূজক পূজনীয় পূজিত পূজ, নয়ন নেতা নায়ক নেত্র নি, এগুলো হচ্ছে সব শব্দের মূল বা ক্রিয়া মূল। এগুলো হচ্ছে ক্রিয়ামূল, এগুলো হচ্ছে ক্রিয়া প্রকৃতি, এগুলো হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এই যে দেখেন ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতির সামনে এই চিহ্নটা দিয়ে দিবেন। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের ক্রিয়া প্রকৃতি, ক্রিয়ামূল, হ্যাঁ, ক্রিয়া শব্দের মূল। ওকে, তো আমাদেরকে কেউ যদি বলে যে বচন শব্দটার প্রকৃতি কি, তাহলে আমরা বলবো বচ। এর প্রত্যয় কী হবে সেটা আমরা পরে দেখতেছি, বাট এটা তো আমরা মুখস্থ করে নেব যে ক্ষয় শব্দটার প্রকৃতি কি খি, জয় শব্দটার প্রকৃতি কি জি, সহনীয় শব্দটার মূল শব্দ বা প্রকৃতি কি সহ, বর্ধক শব্দটার প্রকৃতি কি বৃদ্ধ। এই যে প্রকৃতি, হ্যাঁ, এই যে মূল শব্দ, এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। এই তো একটাই তো পেজ, একটা পেজ মুখস্থ করা কি পারবেন না? একটা পেজ মুখস্থ করা তেমন কোনো কঠিন কাজ নয়। আচ্ছা, তো প্রকৃতি আমরা মুখস্থ করে ফেললাম, ক্রিয়া প্রকৃতি। আর সাধারণত নাম প্রকৃতি মুখস্থ করা লাগে না, নাম প্রকৃতি খুবই সহজ। হ্যাঁ, আমি তারপর একটু দেখাই যে ভাই বলতেছেন নাম প্রকৃতি খুব সহজ সহজ, একটু দেখাইলে মনে হয়। যেমন দেখেন সাহিত্যিক, সাহিত্য, তো সাহিত্যিক শব্দটার মূল শব্দ যে সাহিত্য হবে, এটা কি আপনার পড়া লাগবে? আগ্নেয় শব্দটার মূল শব্দ যে অগ্নি হবে, এটা কি আপনার তেমন করে পড়া লাগবে? দয়াবান শব্দটার মূল শব্দ যে দয়া হবে, বুদ্ধিমান শব্দটার মূল শব্দ যে বুদ্ধি হবে, এটা কি আপনার পড়া লাগবে তেমন কোনো কিছু? সো এগুলো নিয়ে আমরা অত বেশি টেনশন করবো না, যে নাম প্রকৃতি সহজ হবে। মূল যে বিষয়টা ছিল সেটা ক্রিয়া প্রকৃতি, সেটা আমি দেখাই দিলাম, এটা পড়বেন হয়ে যাবে। ওকে, তো ক্রিয়া প্রকৃতি শেষ, এখন আমরা দেখব প্রত্যয়। তো প্রত্যয়ের এরকম কিছু সূত্র আছে, যেমন অক থাকলে নক, নিয় থাকলে অনিয়, তা থাকলে ত্রিচ, মান থাকলে সানচ, জয়রেফ বা জয়জাফলে থাকলে ঘ্যান, হ্যাঁ, হয় থাকলে অল, ত কয়ত নয়ত দয়ধ এগুলো থাকলে হবে কয়ত, হ্যাঁ, তি কয়তি নয়তি দয়ধি এগুলো থাকলে হবে তি, অন থাকলে অনর, তব্য থাকলে তব্য, ইষ্ণু থাকলে ইষ্ণু, ইন থাকলে ইন, বর থাকলে বর। তো এরকম আসলে এইভাবে পড়তে গেলে অনেকেই পাগল বলবে, হ্যাঁ, পাগল বলারই স্বাভাবিক, বলুক, সমস্যা নেই। আপনি আগে পড়ে যান, কি হয় সেটা সামনে গিয়ে দেখেন। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রত্যয়। হ্যাঁ, প্রত্যয় অক থাকলে নক, এটা দিয়েই বুঝাই, অক থাকলে নক, এটা আগে পড়বেন। অক থাকলে নক, নিয় থাকলে অনিয়, অক থাকলে নক, নিয় থাকলে অনিয়, তা থাকলে ত্রিচ, অক থাকলে নক, নিয় থাকলে অনিয়, তা থাকলে ত্রিচ। হ্যাঁ, এই তিনটাই আগে পড়েন। আচ্ছা, তো এইগুলো আমরা পড়লাম যে অক থাকলে নক, নিয় থাকলে অনিয়, তা থাকলে ত্রিচ। এখন আমরা সামনে যাচ্ছি, দেখেন কারক, কারক এটার প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে বলতেছে। এখন কারক শব্দটার মূল শব্দ কি সেটা আমরা আগে পড়ে আসছি, যারা পড়েন নাই তারা একটু দেখেন কারক শব্দটার মূল শব্দটা কি। একটু আগে যেটা পড়াইলাম, এই যে এই পেজটা, এখানে আমাদের ছিল কারক। আমরা একটু খুঁজে দেখি যে কোথায় কারকটা ছিল। এই যে দেখেন কার্য, করণ, করণীয়, কারক, কর্তা, কর্তব্য, ক্রি, মানে এই শব্দগুলোর মূল শব্দ যে ক্রি সেটা আমরা একটু আগেই পড়ে আসছি। তাহলে কারক শব্দের মূল শব্দ বা প্রকৃতি যে ক্রি, এটা আমরা শিওর, কারণ আমরা এটা পড়ে আসছি। আচ্ছা, তাহলে কারক শব্দের প্রকৃতি হচ্ছে ক্রি। এখন কারক শব্দটা উচ্চারণ করতে গিয়ে শেষে আছে কারক, অক, শেষে আছে অক। এই যে অক থাকলে হয় নক, এটাই আসলে সেই প্রত্যয়ের নিয়ম। অক থাকলে যে নক হয়, এটাই আসলে নিয়ম। তাহলে অক থাকলে নক, এখানে অক ছিল, তাহলে আমরা কি দিব? নক দিব। তাহলে ক্রি তো পাইছি মূল শব্দ প্রকৃতি, আর প্রত্যয়টা হচ্ছে নক। তো আশা করছি এখন বুঝে ফেলছেন যে কারক শব্দের প্রকৃতি হচ্ছে ক্রি আর প্রত্যয় হচ্ছে নক। এরকম দেখেন পাঠক, পাঠক শব্দের মূল শব্দ হচ্ছে পঠ, আর পাঠক, অক, অক থাকলে হয় নক, পঠ যোগ নক,
ঠিক আছে। সো পাঠক, এই পাঠক শব্দের মূল শব্দ যে পঠ, সেটা আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি, একটু আগেই আমাদের এখানে ছিল। সো এটা যারা আসলে পড়বেন তাদের কাছে একদম ডাল ভাত হয়ে যাবে। দেখেন পঠন, পাঠ্য, পঠিতব্য, পাঠক, পঠ। এই যে দেখেন পাঠক, পাঠক শব্দের মূল শব্দ হচ্ছে পঠ। ঠিক আছে। তো এইভাবে আপনারা হচ্ছে আগে ওইটা পড়ে আসবেন, আগে প্রকৃতিগুলো পড়ে আসবেন। এগুলো হচ্ছে প্রকৃতি, প্রকৃতি ক্রিয়া শব্দের যে মূলগুলো সেগুলো আগে পড়ে আসবেন। এগুলো পড়ার পরে তারপরে প্রত্যয়গুলো মুখস্থ করবেন। যক থাকলে নক, নিয় থাকলে অনিয়, তা থাকলে ত্রিস, মান থাকলে সানচ, জয়রেফ বা জয়জফলে থাকলে ঘ্যান, এগুলো আগে পড়বেন। এগুলো পড়ার পরে তারপরে আপনি এক্সাম্পলে আসেন, দেখেন সব কিছু একদম পানির মতো সহজ হয়ে যাবে। করণীয়, করণ শব্দের মূল শব্দ হচ্ছে ক্রি, আর নিয় থাকলে হয় অনিয়। এই যে নিয় আছে, অনিয় হয়। দাতা, তা থাকলে হয় ত্রিচ, দা যোগ ত্রিচ। চলমান, মান থাকলে হয় সানচ, চল যোগ সানচ। কার্য, জয়রেফ থাকলে হয় ঘ্যান, আর কার্য শব্দের মূল শব্দ হচ্ছে ক্রি, তাহলে ক্রি যোগ ঘ্যান। কেউ কি কখনো মানে আইডিয়াও করতে পারছো যে কার্য শব্দের প্রকৃতি প্রত্যয় ক্রি যোগ ঘ্যান, চলমান শব্দের প্রকৃতি প্রত্যয় চল যোগ সানচ? কেউ বলবে না। হ্যাঁ, পরীক্ষার যদি কেউ এটা না পড়ে যায় তাহলে কখনোই তার মাথায় আইডিয়া আসবে না যে কার্য শব্দের মূল শব্দ ক্রি যোগ ঘ্যান। সো এগুলো পড়তে হবে। তো আমি যে কয়টা পৃষ্ঠা দেখাইলাম, এই যে এইগুলো হচ্ছে প্রকৃতি, ক্রিয়ার মূল প্রকৃতিগুলো আগে যদি আপনি পড়েন, আর প্রত্যয় নির্ণয়ের যে সূত্রগুলো এগুলো যদি পড়েন, তাহলে আপনার ক্রিয়া প্রকৃতি নির্ণয় কিংবা আপনার কৃত প্রত্যয় নির্ণয় করা আসলে কোনো সমস্যাই হবে না, যদি আপনি জাস্ট এই 2টা পেজ যদি একটু পড়েন কষ্ট করে। আচ্ছা, তো এই 2টা পেজ আপনার পড়া হয়ে গেল মানে হচ্ছে ক্রিয়া প্রকৃতি এবং কৃত প্রত্যয় শেষ হয়ে গেল। আচ্ছা, এখন আপনার কিছু নিপাতনে কিছু কৃত প্রত্যয় রয়েছে যেগুলো আসলে নিয়ম মানে না। হ্যাঁ, যেগুলো আসলে নিয়ম মানে না, নিয়ম অনুযায়ী হয় না, এগুলো আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। এবং এগুলো যেহেতু নিপাতনে সিদ্ধ, এগুলো যেহেতু ব্যতিক্রম, এগুলো অনেক সময় পরীক্ষায় আসে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষা, যে কোনো পরীক্ষা আসে এগুলো। সেটা হচ্ছে বুদ্ধি, বুধ যুক্তি। হ্যাঁ, এখানে যে নিয়মটা ছিল, নিয়ম হচ্ছে দয় ধয় থাকলে, দয় ধয় রস্বইকার থাকলে কয় তয় হবে। হ্যাঁ, এই নিয়মটা কয় তয় হচ্ছে না, তয় রস্বইকারই হচ্ছে, এই জন্য এটা হচ্ছে ব্যতিক্রম। বুদ্ধি, বুধ যুক্তি। আচ্ছা, শক্তি, শক যুক্তি, গীতি, গৈ যুক্তি, সিদ্ধি, সিদ্ধি যুক্তি। এই 4টা আমরা একটু মুখস্থ রাখবো, এগুলো ইম্পর্টেন্ট এবং এগুলো ব্যতিক্রম। এগুলো মনে রাখবেন এভাবে, ছন্দ হচ্ছে যার বুদ্ধি আছে তার শক্তি আছে, যে গীতি বা গান করতে পারে সে সিদ্ধি লাভ করতে পারে। যার বুদ্ধি আছে তার শক্তি আছে, কি আছে? বুদ্ধি আর শক্তি। যে গীতি বা গান করতে পারে সে সিদ্ধি লাভ করতে পারে। এই 4টাই হচ্ছে ব্যতিক্রম। এই ব্যতিক্রম 4টা পড়বেন, তাহলে আপনার আর আসলে কেউ আপনাকে আটকাইতে পারবে না। সো আমরা নিয়ম শিখলাম, ব্যতিক্রমও শিখলাম, কৃত প্রত্যয় এবং ক্রিয়া প্রকৃতি শেষ করে ফেললাম। এখন আমরা তদ্ধিত প্রত্যয়ে চলে আসছি। আমরা কৃত প্রত্যয়ের কিছু নিয়ম পড়ে আসছি, অক থাকলে নক, নিয় থাকলে অনিয়, তা থাকলে তিস। এইরকম আমাদের তদ্ধিত প্রত্যয়ে এরকম কিছু নিয়ম আছে। এই নিয়ম কয়টা আপনারা একটু মুখস্থ রাখবেন। ইক থাকলে স্নিক, এও থাকলে স্নো, অ থাকলে উষ্ণ। এটা আপনি স্ক্রিনশট তুলে রাখেন। হ্যাঁ, স্ক্রিনশট আন 1 2 3। ওকে, সো এখানে আরেকটু বোধহয় আছে নিচের দিকে, তুলে রাখেন 1 2 3। ওকে, সো এইটা আপনি স্ক্রিনশট নিয়ে রেখেছেন। এখন আপনি পড়বেন, ইক থাকলে স্নিক, এও থাকলে স্নেহ, অ থাকলে স্ন, পি থাকলে বিন, বান থাকলে বতুপ, মান থাকলে মতুপ। সাবধান, মান থাকলে মতুপ, একটু আগে মান থাকলে সানচ, একটু আগে কি পড়ে আসলাম আমরা, যে মান থাকলে সানচ, কই গেল, এই যে মান থাকলে সানচ। হ্যাঁ, মান থাকলে সানচ। আর এখানে আসলে এসে আমরা দেখতে পাচ্ছি মান থাকলে মতুপ। কারণ কি? কারণ যদি শব্দটা ক্রিয়া বোঝায়, যদি কৃত প্রত্যয় হয় তাহলে মান থাকলে সানচ লিখবো। আর যদি তদ্ধিত প্রত্যয় হয় বা শব্দটা যদি ক্রিয়া না হয়, শব্দটা যদি আমার নাম শব্দ হয়, তখন আমরা বুঝতে পারবো যে এটা নাম প্রকৃতি, আর নাম প্রকৃতির সঙ্গে হয় তদ্ধিত প্রত্যয়, আর তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে মান থাকলে হয় মতুপ। ঠিক আছে, সো শব্দটা যদি হয় নাম শব্দ তাহলে বান থাকলে বতুপ, মান থাকলে মতুপ। আর শব্দটা যদি হয় ক্রিয়া বা সচরাচর ব্যবহার না করি তাহলে মান থাকলে হবে সানচ। জয়রেফ থাকলে এতক্ষণ আগে আমরা দেখলাম ঘ্যান, আর এখন হচ্ছে দেখেন জয়রেফ থাকলে উষ্ণ বা জ। সো আমাদেরকে এটাও আগে বুঝতে হবে যে এটা কোন প্রকৃতি, কারণ কোন প্রকৃতি অনুযায়ী প্রত্যয়ের একটা নিয়ম আছে। জফালা থাকলে জ, ইমা থাকলে ইমন, ইতো থাকলে ইতো, ইল থাকলে ইল। এইগুলো আমরা মনে রাখবো, এগুলো হচ্ছে এই তদ্ধিত প্রত্যয়ের কিছু নিয়ম। আচ্ছা, তো নিয়ম তো পড়লাম, এখন আমরা দেখি যে আমাদের নিয়মটা কতটুকু কাজে লাগে। সাহিত্যিক, সাহিত্যিক, সাহিত্যিক শব্দের মূল শব্দ হচ্ছে সাহিত্য, সাহিত্য। এখন সাহিত্যিক, ইক থাকলে কি হয়? ইস্নিক, আমরা পড়ে আসলাম। ইক থাকলে হয় ইস্নিক, এই যে ইক থাকে আমরা এখন দিব ইস্নিক। হ্যাঁ, সাহিত্য যোগ ইস্নিক। আগ্নেয়, এও থাকলে কি হয়? স্নেহ, আমরা একটু আগে পড়ে আসলাম। এও থাকলে হয় স্নেহ, এই যে দেখেন এও থাকে স্নেহ পড়ে আসলাম, তাহলে আগ্নেয়।
হ্যাঁ, আগ্নেয় শব্দের মূল শব্দ হচ্ছে অগ্নি, আর এও থাকলে হয় স্নেহ, স্নেহ। মানব, মানব, ব শেষে একটা অ আছে, অ। তো আমরা একটু আগে পড়ে আসলাম অ থাকলে হয় উষ্ণ, অ থাকলে হয় কি উষ্ণ। মানব শব্দের মূল শব্দ হচ্ছে মনু, বরিশালের ভাষা মনে হয় মনু, ওইটাই শুদ্ধ মূল ভাষা। সো মনু তার সাথে উষ্ণ। হ্যাঁ, এইভাবে দেখেন পার্থিব, পৃথিবী যোগ উষ্ণ। মেধাবী, বি থাকলে হয় বিন, বি থাকলে হয় বিন, তাহলে মেধাবী শব্দের মূল শব্দ হচ্ছে মেধা, আর বি থাকলে হয় বিন, মেধাবিন। মায়াবী, মায়া যোগ বিন। দয়াবান, দয়া যোগ বতুপ। বুদ্ধিমান, বুদ্ধি যোগ মতুপ। তো আশা করছি বুঝতে পারছেন যে কেউ যদি এই কয়টা সূত্র মনে রাখে তার জন্য আসলে প্রকৃতি প্রত্যয়ের কোনো সমস্যা হবে না। কী কী সূত্র? সেটা হচ্ছে আমাদের ক্রিয়া প্রকৃতি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের শব্দের মূলগুলো কী হবে সেটা জানতে হবে, এরপরে কৃত প্রত্যয়ের কিছু সূত্র জানতে হবে, তারপরে হচ্ছে তদ্ধিত প্রত্যয়ের আমাদেরকে কিছু সূত্র জানতে হবে। এই কয়েকটা সূত্র হলেই আমাদের প্রকৃতি প্রত্যয় শেষ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আমরা এগুলো পড়ার পরে কিছু বিদেশি তদ্ধিত প্রত্যয় রয়েছে, এগুলো আমরা পড়বো, কারণ অনেক সময় পরীক্ষায় আসে নিচের কোনটি বিদেশি তদ্ধিত প্রত্যয়, নিচের কোনটি বিদেশি তদ্ধিত প্রত্যয়। তো যদি আমরা না জানি, এগুলো যদি না পড়ি, তাহলে তো বুঝতে পারবো না যে কোনটা বিদেশি তদ্ধিত প্রত্যয়। তো বিদেশি তদ্ধিত প্রত্যয়গুলো আমরা পড়ে রাখবো, যে ওয়ালা ওয়ান, আনা আনি, পনাশা, গড়দার, বাজবন্দি, বন্দিশই। ওয়ালা ওয়ান, আনা আনি, পনাশা, গড়দার, বাজবন্দি, বন্দিশই। ঠিক আছে, পড়ে রাখবো আমরা এইভাবে। তো শুনতে কিছুটা অনেক সময় আরবি ভাষার মতো লাগতে পারে, ওয়ালা ওয়ান, আনা আনি, পনাশা, গড় দর, বাজবন্দি, বন্দিশই। আমি সরাসরি অনেক স্টুডেন্টকে পড়াইছি, তো এটা শুনে তারা হেসে ফেলেছে। সো মজাদার করে পড়বেন, হ্যাঁ, পড়াশোনাটাকে অনেক বেশি কঠিন করে ফেলবেন না, সহজ করে নিজের মতো করে সহজ করেই পড়বেন, তাহলে দেখবেন যে পড়াশোনাটা ভালো লাগবে। যেমন বাড়ি আলা এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে বাড়ি যোগ ওয়ালা, কারণ হচ্ছে বাড়ি আলা আছে, আলা থাকলে ওয়ালা। গারোয়ান, গাড়ি যোগ ওয়ান, বিবি আনা, বিবি যোগ আনা, গিন্নি পনা, গিন্নি যোগ পনা। এগুলো তেমন কোনো কঠিন না, বাট মাঝে মাঝে আসে নিচের কোনটি বিদেশি তদ্ধিত প্রত্যয়, এই জন্য আমরা এইটুকু জেনে রাখবো। তো ঠিক আছে, আশা করছি আপনাদের প্রকৃতি প্রত্যয় নিয়ে কোনো সমস্যা আর নাই। যেখানে যেখানে স্ক্রিনশট নিতে বলেছি শুধু স্ক্রিনশট নিয়ে আপনারা পড়বেন।